গল্প বলি এসো। আমি সুভাষ বলছি, শৈলেশ দে। আজ শোনাবো পঞ্চম পর্ব। তাহলে শুরু করি। ভাবতে ভাবতে হঠাৎ একটা পরিচিত মানুষের কথা মনে পড়ে গেল ভগতরামের। উত্তম চাঁদ, পেশোয়ারের উত্তম চাঁদ। এককালে তিনি নওজোয়ান সভার একজন বিশিষ্ট কর্মী ছিলেন। জেল টেলও খেটেছিলেন কিছুদিন। বর্তমানে তিনি কাবুলেই বসবাস করছেন স্থায়ীভাবে। তার কাছে একবার গেলে কেমন হয়? অবশ্য কাজটা শক্ত। দীর্ঘকাল দেখাশোনা নেই। কাবুল শহরের কোথায় তিনি রয়েছেন তাই বা কে জানে। তবু চেষ্টা করে দেখতে ক্ষতি কি? দেখাই যাক না। ১৩ই ফেব্রুয়ারি। সে কি বিশ্রী দুর্যোগপূর্ণ আবহাওয়া সেদিন সমগ্র কাবুল জুড়ে। শুধু বরফ আর বরফ। সকাল থেকে ঝুরঝুর করে ঝরছে তো ঝরছেই। মুহূর্তেও বুঝি বিরাম নেই তার। সবকিছু উপেক্ষা করে পায়ে পায়ে এগিয়ে চলেছেন ভগতরাম। দৃষ্টি তার দুপাশের দোকানগুলোর দিকে সীমাবদ্ধ। উত্তম চাঁদকে খুঁজে বের করতে হবে। জানা গেছে শহরের কোথায় নাকি তার রেডিওর দোকান অবস্থিত। পরপর দুদিন খোঁজ করেও তার কোনো হদিশ মেলেনি। আজ যে করে হোক তাকে খুঁজে বের করতেই হবে। সুভাষবাবুর নিরাপত্তার জন্য সর্বাগ্রে তার সহযোগিতা প্রয়োজন। বেলা তখন প্রায় ১০টা। সহসা কি দেখে থমকে দাঁড়ালেন ভগতরাম। ওই তো একটা রেডিওর দোকান। উত্তম চাঁদের নয় তো? হ্যাঁ, তাই তো। ওই তো তাকে ভেতরে দেখা যাচ্ছে। কত যুগ পরে দেখা, তবু এক নজরেই বেশ চেনা যায়। কিন্তু উত্তম চাঁদ যদি তাকে চিনতে না পারেন, যদি আস্থা স্থাপন করতে না পারেন তার কথায়, যদি সব কথা শুনে তাকে ফিরিয়ে দেন, না, তা বলে পিছিয়ে গেলে চলবে না। দেখাই যাক না চেষ্টা করে। নমস্তে ভাই সাহেব। পায়ে পায়ে দোকানে ঢুকলেন ভগতরাম। নমস্তে। মুখ তুলে তাকালেন উত্তম চাঁদ। চোখে মুখে তার সব প্রশ্ন জিজ্ঞাসা। কে এই আগন্তুক? আমার নাম ভগতরাম। ভগতরাম? সন্দেহের দোলায় দুলতে লাগলেন উত্তম চাঁদ। চেনা মুখ, খুবই চেনা, কিন্তু ঠিক যেন স্মরণ হচ্ছে না। শহীদ হরিকিষণকে আপনার মনে আছে কি? হরিকিষণ? নিমেষে সোজা হয়ে দাঁড়ালেন উত্তম চাঁদ। পাঞ্জাবের গভর্নর মোরেনসিকে গুলি করার মামলায় যার ফাঁসি হয়েছিল। হ্যাঁ, তার কথাই বলছি। আমি তার ছোট ভাই ভগতরাম। ভগতরাম? সানন্দে অভ্যর্থনা জানালেন উত্তম চাঁদ। হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। কি আশ্চর্য! আগে বলতে হয় তো। তারপর কি খবর বলুন। ভগতরাম বিব্রত, দ্বিধা ও কুণ্ঠায় জড়সড়। সামনেই দাঁড়িয়ে একটি অপরিচিত লোক। তার সামনে এসব কথা বলা সম্ভব নয়। ২ কাপ চা নিয়ে এসো তো অমরনাথ। অবস্থাটা বুঝে নিয়ে সঙ্গে সঙ্গেই দোকানের বয়টিকে অন্যত্র সরিয়ে দিলেন উত্তম চাঁদ। নিন, এবার বলুন। সুভাষবাবুর অন্তর্ধানের কথা শুনেছেন কি? কেন শুনব না? কাবুলে এমন একজন ভারতীয়ও বোধ করি খুঁজে পাবেন না যিনি এ খবর শোনেননি। কিন্তু হঠাৎ এ প্রশ্ন কেন? কি ব্যাপার? একে একে সব কথাই খুলে বললেন ভগতরাম। সুভাষবাবু এখানেই রয়েছেন। তিনি আপনার সাহায্য প্রার্থী। যে করে হোক তার জন্য একটা নিরাপদ আশ্রয়স্থলের ব্যবস্থা করে দিতে হবে। উত্তম চাঁদ স্তম্ভিত। উত্তরের আশায় ভগতরাম তার দিকে চেয়ে আছেন। কিন্তু কি উত্তর দেবেন তিনি? তার আগে চাই একটু আড়াল। চাই নিজের মুখোমুখি দাঁড়িয়ে হিসেব নিকেশ করার মতো একটু সময়। শব্দহীন মন্থরতায় কেটে গেল মুহূর্তের পর মুহূর্ত। দুজনেই নিঃশব্দ, দুজনেই চুপচাপ। শুধু দোকানের দেওয়াল ঘড়িটা একটানা বেজে চলেছে, টিকটিক করে। কি ঠিক করলেন উত্তম চাঁদজি? হঠাৎ একসময় প্রশ্ন করলেন ভগতরাম। আমাকে একটু সময় দিন ভাই সাহেব। যেন ঘুম ভেঙে জেগে উঠলেন উত্তম চাঁদ।
আপনি বিকেল ঠিক ৪টের সময় একবার আসুন। আমি ততক্ষণে ভেবে দেখি কি করা যায়। ভগতরাম বিদায় নেবার পরে বহুক্ষণ পর্যন্ত স্তব্ধ হয়ে বসে রইলেন উত্তমচাঁদ। ভাবনার পর ভাবনা, ঢেউয়ের পর ঢেউ। কি করা যায় এখন? ভাবতে ভাবতে একে একে অনেক প্রশ্নের জটলা এসে ভিড় করে দাঁড়ালো উত্তমচাঁদের মনে। গোটা ব্রিটিশ সাম্রাজ্য যার সন্ধানে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকে আশ্রয় দেওয়ার অর্থই হলো জেনে শুনে মস্ত বড় একটা বিপদের ঝুঁকি নেওয়া। তাই বলে নওজোয়ান সভার সদস্য হিসেবে এ কাজে তাকে পিছিয়ে গেলে চলবে না। জীবিকার প্রয়োজনে ভারতের বাইরে বসবাস করলেও ভারতবাসী হিসেবে তার স্বাধীনতা অর্জনের ব্যাপারে তার নিজেরও একটা দায়িত্ব রয়েছে বৈকি। কিন্তু তার বর্তমান বাসস্থান মহল্লা হিন্দু গুজর অঞ্চলটা পরিবেশের দিক থেকে মোটেই আশানুরূপ নয়। যেমন ঘিঞ্জি তেমনি অস্বাস্থ্যকর। সুভাষবাবুর মতো লোককে সেখানে রাখা অসম্ভব। বন্ধু হাজী সাহেবকে একবার বলে দেখলে কেমন হয়? লোক হিসেবে বরাবরই তিনি ইংরেজ বিদ্বেষী। তাছাড়া তার বাড়িটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সেখানে অনায়াসেই তাকে রাখা যেতে পারে। হাজী সাহেব কিন্তু রাজি হলেন না। গেঞ্জি ও মোজার ব্যবসায়ী হিসেবে কাবুলের সর্বত্র তিনি সুপরিচিত। কারখানা নিজের বাড়িতেই, বিস্তর লোকের সেখানে আনাগোনা। এই অবস্থায় সুভাষবাবুর মতো লোককে তার কাছে রাখা দস্তুর মতো বিপজ্জনক। কখন কি ঘটে যাবে কে বলতে পারে? তবে অন্যান্য ব্যাপারে সুভাষবাবুর জন্য যতটুকু করা সম্ভব তা তিনি করবেন বৈকি। তিনিও যে ভারতবাসী। আবার নতুন করে চিন্তার জালে ধরা দিলেন উত্তমচাঁদ। কি করা যায় এখন? কোথায় রাখা যায় সুভাষবাবুকে? কার কাছে? শীতের অপরাহ্ন, প্রচণ্ড তুষার ঝঞ্ঝাট চলছে বাইরে। এমনকি নদীর জল পর্যন্ত জমে বরফ হয়ে গেছে। পথঘাট প্রায় জনমানব শূন্য। খুব একটা প্রয়োজন না থাকলে কে আর শখ করে এই দুর্যোগের মধ্যে বেরুতে চায়? যা তুষারপাত চলছে বাইরে, সর্বাঙ্গে সূচের মতো বেঁধে যেন। নমস্তে উত্তম চাঁদজি। ঠিক কাঁটায় কাঁটায় ৪টে সময় দোকানে এসে পা দিলেন ভগতরাম। একাই এসেছেন নাকি? মুখ তুলে তাকালেন উত্তমচাঁদ। না, সুভাষবাবুও এসেছেন। ওই যে উনি নদীর ধারে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কাছে গিয়ে উত্তমচাঁদ অবাক। এ কি? এ কোন সুভাষবাবু? মুখে একগাল দাড়ি, পরনে নোংরা শার্ট ও সালোয়ার, গলায় ততোধিক নোংরা একটা চাদর। বিশ্বাসই যেন হয় না। অবশ্য ভগতরামের মুখ থেকে ইতিপূর্বে সবকিছুই তিনি শুনেছিলেন। তবু দেশের মুক্তির জন্য সুভাষবাবুর এই ভয়াবহ কৃচ্ছ সাধনের কথা তাঁর স্বপ্নেরও বুঝি অগোচর ছিল। আমার পেছনে পেছনে আসুন, নিমেষে মনস্থির করে নিয়ে বললেন উত্তমচাঁদ। তবে একসঙ্গে নয়, একের পর এক আসুন, নইলে সন্দেহ হতে পারে। কোনো রকমে নিজের বক্তব্য শেষ করে সঙ্গে সঙ্গেই সামনের দিকে হাঁটতে শুরু করে দিলেন উত্তমচাঁদ। নিরাপদ দূরত্বের ব্যবধান রেখে এবার তাকে অনুসরণ করলেন ভগতরাম, সবশেষে সুভাষ। একটানা বহুক্ষণ বরফের উপর দাঁড়িয়ে থাকার ফলে ইতিমধ্যে কখন যে পা দুটো অসাড় হয়ে গেছে টেরই পাননি সুভাষ। টের পেলেন সামনে পা বাড়াতে গিয়ে। ফলে সঙ্গে সঙ্গে তিনি ভারসাম্য হারিয়ে ছিটকে পড়লেন শক্ত বরফের উপর। আবার উঠে দাঁড়াতে চেষ্টা করলেন, আবার পড়ে গেলেন। এমনি করে বারবার। হাত, পা ক্ষত বিক্ষত। ক্ষতস্থান দিয়ে রক্ত ঝরছে অজস্র ধারায়। তবু চেষ্টার কোনো ত্রুটি নেই। সঙ্গীরা সবাই এগিয়ে গেছেন। তার পিছিয়ে পড়লে চলবে কেন? এমনি করে উত্তমচাঁদের বাড়ি। সুভাষ তখন রীতিমতো টলছেন। চোখের সামনে চাপ চাপ অন্ধকার। পরিচিত জগৎটা কেমন যেন একটু একটু করে হারিয়ে যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে। মিলে মিশে সব
একাকার হয়ে যাচ্ছে। ফিরে তাকিয়ে সুভাষের এই শোচনীয় অবস্থা দেখে সঙ্গে সঙ্গে দুজনে তাকে ধরে নিয়ে গেলেন দোতলায়। ঠান্ডায় সর্বাঙ্গ জমে গেছে। গা থেকে ভেজা জামা কাপড় খুলে নিয়ে বেশ কিছুক্ষণ গরম জলের সেঁক দেওয়া দরকার। উপযুক্ত সেবা শুশ্রূষার ফলে ঘণ্টাখানেকের মধ্যেই আবার সুস্থ হয়ে উঠলেন সুভাষ। এবার চাই একটু পরিপূর্ণ বিশ্রাম। কিন্তু কোথায় বিশ্রাম? হঠাৎ পরিস্থিতি জটিল হয়ে দেখা দিল ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে। রাত তখন প্রায় ১০টা। শিয়রের কাছে রেডিওটা বেজে চলেছে একটানা বাংলা গান। কলকাতা স্টেশন থেকে কে যেন বাংলা গান গাইছে ভারী মিষ্টি গলায়। শুনতে শুনতে অদ্ভুত একটা অনুভূতিতে মনটা কানায় কানায় ভরে ওঠে সুভাষের। বাংলা গান, বাংলা ভাষা, সংসারে কোথাও বুঝি তার তুলনা নেই। ঘটনাটা ঘটল ঠিক তখনই। হঠাৎ কি একটা কারণে একতলার ভাড়াটে রোশনলাল একেবারে বিনা নোটিশে ঘরের মধ্যে এসে হাজির। এদিক ওদিক তাকাতে গিয়ে সহসা কি দেখে সারা দেহ তার কেঁপে উঠল থরথর করে। কে 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 ওখানে বসে রয়েছে অমন করে? এ চেহারা তো কারো ভুল হবার কথা নয়। একটা বিমূঢ় নিশ্চল পরিস্থিতি। ঘরের প্রতিটি প্রাণী নির্বাক। সবার চোখে মুখে নিবিড় সংশয়। এক অদৃশ্য শক্তির প্রভাবে যেন সবাইকে টেনে নিয়ে চলেছে ভয়াবহ এক নির্মম পরিণতির দিকে। এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করা দরকার। রোশনলালকে কিছু বলা দরকার, বোঝানো দরকার। সব বৃথা। তার আগেই কাউকে কোনো রকম প্রস্তুত হবার সুযোগ না দিয়ে রোশনলাল এক লাফে বেরিয়ে গিয়ে সোজা সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল তরতর করে। আর ফিরে তাকালো না। দুশ্চিন্তায় কালো হয়ে উঠল উত্তমচাঁদের মুখ। রাত এখন অনেক, সুতরাং ভয়ের তেমন কোনো কারণ নেই। তবে কাল ভোরে ঘুম থেকে উঠেই সর্বাগ্রে গিয়ে ধরতে হবে রোশনলালকে। যে করে হোক ওর মুখ বন্ধ করা চাই। কোথায় রোশনলাল? পরদিন ঘুম থেকে উঠে উত্তমচাঁদ অবাক। আশ্চর্য, রোশনলাল নেই। কাউকে কিছু না বলে রাতারাতি সে স্ত্রী, পুত্র সবাইকে নিয়ে কোথায় সরে পড়েছে। বিপদের যেন সুস্পষ্ট পদধ্বনি শুনতে পেলেন উত্তমচাঁদ। না, আর দেরি নয়। বোসবাবুকে যত শিগগির সম্ভব এখান থেকে অন্যত্র সরিয়ে দেওয়া প্রয়োজন। রোশনলালের অবিমৃষ্যকারিতার জন্য বিপদ ঘটে যেতে কতক্ষণ। ফলে পরদিনই আবার সুভাষকে পথে পা বাড়াতে হলো দুর্দিনের সঙ্গী ভগতরামকে সঙ্গে নিয়ে। তবে এবার আর আগেকার সেই লাহোরি গেটের সরাইখানায় নয়, উত্তমচাঁদের পরিচিত অন্য একটা আস্তানায়। কলকাতা থেকে পেশোয়ার, তারপর পাহাড় পর্বত ডিঙিয়ে কাবুল। এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে কম ঝড় ঝঞ্ঝা অতিক্রম করতে হয়নি সুভাষকে, কম মূল্য দিতে হয়নি। তবু সুভাষ সুভাষই। তাই সবকিছু উপেক্ষা করে দিনের পর দিন তিনি এগিয়ে গেছেন অনমনীয় দৃঢ়তার সঙ্গে। এবার আর কিন্তু তা সম্ভব হলো না। হাজার হোক মানুষের দেহ, কত সহ্য হয়। ফলে ৪ দিন যেতে না যেতেই আবার ভগতরামকে হন্তদন্ত হয়ে ছুটে আসতে হলো উত্তমচাঁদের কাছে। বোসবাবু অত্যন্ত অসুস্থ। জ্বর এবং আমাশয় দুটোই চলছে একসঙ্গে। কি করা যায় এখন? অনেক ভেবেচিন্তে আবার সুভাষকে নিজের বাড়িতে নিয়ে এলেন উত্তমচাঁদ। রোশনলালের দিক থেকে ভয়ের তেমন কোনো কারণ আছে বলে মনে হয় না। তাহলে একদিনে হুলস্থুল কাণ্ড বেঁধে যেত এখানে। তা যখন হয়নি তখন বুঝতে হবে ভয় পেয়েই হোক বা যে কারণেই হোক রোশনলাল এ সম্বন্ধে কাউকেই কিছু বলেনি। তবু কোনো স্থায়ী সুরাহা হলো না। এবার বাদ সাধলেন উত্তমচাঁদ গৃহিণী স্বয়ং। কে এই লোক দুটি?
কেন ওরা এখানে রয়েছে? কি মতলব ওদের? ওরা তেমন লোক নয়, সাফাই গাইতে চেষ্টা করলেন উত্তম চাঁদ। নেহাত দেহাতি লোক। কেনাকাটার জন্য শহরে এসেছে। দুদিন বাদেই আবার চলে যাবে। আমাকে কচি খুঁকি পেয়েছ নাকি? শুনেই তেলে বেগুনে জ্বলে উঠলেন উত্তম চাঁদ গৃহিণী। তাই যদি হবে, তবে রাত দিন ওদের সঙ্গে অত ফিসফিস গুজগুজ কেন? তাছাড়া সবসময় ওদের ঘরের দরজায় বাইরে থেকে শেকল টানা থাকে কেন? নিশ্চয়ই ওরা কোনো ফেরারি আসামি। চুপ, চুপ! কাকে কি বলছো? বেগতিক দেখে সব কথাই খুলে বললেন উত্তম চাঁদ। জানো উনি কে? সুভাষ বসুর নাম নিশ্চয় শুনেছ। উনি সেই সুভাষ বসু। সুভাষ বসু? উত্তম জায়া অসাড়, নিস্পন্দ। রাষ্ট্রপতি সুভাষ বসু? আজন্ম বিপ্লবী সুভাষ বসু? ভারতের লক্ষ লক্ষ অধিবাসীর আশা ও আকাঙ্ক্ষার প্রতীক পুরুষ সিংহ সুভাষ বসু কিনা আশ্রয় নিয়েছেন তাদের এই সামান্য পর্ণকুটিরে? এ আনন্দ, এ গৌরব তিনি রাখবেন কোথায়? না, আর কোথাও তিনি যেতে দেবেন না সুভাষবাবুকে। যতদিন কাবুলে থাকবেন ততদিন কষ্ট হলেও এখানেই তাকে থাকতে হবে। কিছুতেই তার অন্যত্র যাওয়া চলবে না। উপযুক্ত চিকিৎসা ও সেবা যত্নের ফলে দেখতে দেখতেই সুভাষ আবার সুস্থ হয়ে উঠলেন আগেকার মতো। এ ব্যাপারে মাকেও বুঝি ছাপিয়ে গেল তার শিশুকন্যাটি। ক্ষণে ক্ষণে সে কি তার সতর্ক শাসন, তোমাকে সবটা খেতে হবে, কিছু ফেলে রাখলে চলবে না। কিন্তু আর যে আমি পারছি না মামনি। কাতরতা ঝরে পড়ে সুভাষের কথায়। ও মা, বলে কি গো? তোমাকে নিয়ে আর পারি নে বাপু। শিগগির খেয়ে নাও বলছি, নইলে আমি কিন্তু ভীষণ রাগ করব। বাধ্য হয়েই এই স্নেহের আবদারটুকু মেনে নিতে হয় সুভাষকে। উপায় কি? সংসারে মায়েদের চেহারা সর্বত্রই যে এক। এড়াতে চাইলেই কি এত সহজে তাদের এড়ানো যায়? শীতের শেষ। কাবুল উপত্যকায় বরফ গলতে শুরু করেছে একটু একটু করে। সুভাষ চিন্তিত। ফেব্রুয়ারি শেষ হয়ে মার্চ এসে গেল, কিন্তু কোথায় কি? কোনো দিক থেকেই যেন এতটুকু আশার আলো দেখা যাচ্ছে না। ইতিমধ্যেই জার্মান রাষ্ট্রদূতের নির্দেশ অনুযায়ী তাদের সেই চিহ্নিত ব্যক্তি সিমেন্স কোম্পানির হেড টমাসের কাছে বারবার খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু জবাব পাওয়া গেছে সেই একই। বার্লিন কর্তৃপক্ষের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো খবর আসেনি। অপেক্ষা করুন। কিন্তু এভাবে আর কতদিন অপেক্ষা করা যায়? কবে নির্দেশ আসবে কে জানে? আদৌ আসবে কিনা তাই বা কে বলতে পারে? নাহ, আর অপেক্ষা করে লাভ নেই। এবার নিজের থেকেই যা হোক একটা কিছু ব্যবস্থা করতে হবে। কিন্তু কি করা যায়? ভাবতে ভাবতে অবশেষে একটা স্থির সিদ্ধান্তের বিন্দুতে এসে দাঁড়ালেন সুভাষ। অদূরে রুশ সীমান্ত। যে করে হোক ওই সীমান্ত অতিক্রম করে তাকে রুশ দেশে ঢুকে পড়তে হবে। তার জন্য প্রয়োজন এমন একজন লোক যে তাকে এ ব্যাপারে সহায়তা করতে সক্ষম। লোকের সন্ধান দিলেন উত্তম চাঁদ। পেশোয়ারের ইয়াকুব খাঁ, একজন ফেরারি খুনি আসামি। অনেকদিন ধরেই সে গা ঢাকা দিয়ে রয়েছে কাবুলে। এসব ব্যাপারে আরো বেশি গুণী লোক হলো তার শ্যালক। সে শুধু খুনিই নয়, একাধারে খুনি ও ডাকাত দুই। রুশ সীমান্তের ধারে তার বাস। বোসবাবুর সম্মতি পেলে ওই মানিকজোড়ের সঙ্গে তিনি একবার কথা বলে দেখতে পারেন। সম্মতি দিলেন সুভাষ। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ধনী, দরিদ্র, ছোট, বড় কারো অবদানই তুচ্ছ নয়। শহরের ডাক সাইটের সিঁদেল চোর গগনের সামান্য অবদানই কি একদিন চট্টগ্রাম যুব বিদ্রোহের সর্বাধিনায়ক মাস্টারদার কাছে অসামান্য হয়ে দেখা দেয়নি? সুতরাং বৃহত্তর স্বার্থের খাতিরে এ ক্ষেত্রেও সম্মতি না দেবার মতো কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। সঙ্গে সঙ্গে ইয়াকুব খাঁ রাজি। সেই সুভাষ ও ভগতরামকে নিয়ে
রুশ সীমান্তের পর্যন্ত যাবে। পরের দায়িত্ব তার সেই গুণী শ্যালকের। পারিশ্রমিক মোট ৭০০ আফগান মুদ্রা। আর তার মধ্যে ৪০০ দিতে হবে অগ্রিম। আর সেই সঙ্গে শ্যালকবাবুর জন্য লুঙ্গি, গেঞ্জি ইত্যাদি সামান্য ২-১টা উপহার সামগ্রী। দিন ধার্য হলো ১৯৪১ সালের ২৪শে ফেব্রুয়ারি। এবার যাত্রী সংখ্যা মোট ৩ জন। সুভাষ, ইয়াকুব খাঁ ও ভগতরাম। খানাবাদ পর্যন্ত যেতে হবে বাসে, তারপরই পদযাত্রা। আগের দিন সকাল থেকেই খাটাখাটুনি শুরু হলো ভগতরামের। চুক্তিমতো আজই ইয়াকুব খাঁকে ৪০০ টাকা বুঝিয়ে দিতে হবে। বাসের টিকিটও কেটে রাখতে হবে আগের থেকেই। সবশেষে নিজেদের জন্যও কিছু টুকিটাকি জিনিসপত্র কেনা দরকার। সেই সঙ্গে ইয়াকুব খাঁর সেই গুণী শ্যালকের জন্য লুঙ্গি, গেঞ্জি ইত্যাদি উপহার সামগ্রী। যাবতীয় কাজকর্ম শেষ করে ডেরায় ফেরার পথে সহসা কি ভেবে সেই হের টমাসের দোকানে ঢুকে পড়লেন ভগতরাম। দেখা যাক কোনো খবর-টবর আছে কিনা। অবশ্য গিয়ে কোনো লাভ নেই। রোজই তো সেই এক কথা, বার্লিন থেকে কোনো খবর আসেনি। তবু দেখাই যাক না। কথাবার্তা শেষ করে একরকম ছুটতেই ডেরায় ফিরে এলেন ভগতরাম। খবর আ গিয়া বোসবাবু, খবর আ গিয়া। এক্ষুনি আপনাকে একবার ইতালিয়ান এম্বাসিতে যেতে হবে। ওদের রাষ্ট্রদূত অ্যালবার্ট কোরানির সঙ্গে অবিলম্বে আপনার দেখা হওয়া দরকার। রাত ৭টা থেকে ৮টা পর্যন্ত তিনি অপেক্ষা করবেন আপনার জন্য। ভগতরাম সহ ইতালিয়ান এম্বাসিতে যেতেই সাদর সম্ভাষণ জানালেন রাষ্ট্রদূত অ্যালবার্ট কোরানি। বার্লিন থেকে খবর এসেছে, সিনর বোসের ব্যাপারে তারা সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। গোল বেঁধেছে রুশ সরকারের সিদ্ধান্ত নিয়ে। সিনর বোসকে তারা কোনো রকম ভিসা দিতে রাজি নন। কারণ এ নিয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে কোনো রকম ভুল বুঝাবুঝির সৃষ্টি হোক, এটা তাদের কাম্য নয়। অবশ্য এ ব্যাপারে রুশ সরকারের ওপর যথেষ্ট চাপ দেওয়া হচ্ছে। মনে হয় শিগগিরই এর একটা মীমাংসা হয়ে যাবে। সুতরাং সিনর বোসকে কষ্ট করে আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আর হ্যাঁ, এ ব্যাপারে সমস্ত দায়িত্ব এখন থেকে ইতালিয়ান এম্বাসির, জার্মান এম্বাসি বা অন্য কারোরই নয়। কূটনৈতিক আলাপ আলোচনার জন্য সে রাতটা ওখানেই থাকতে হলো সুভাষকে। ভগতরাম ফিরে এলেন একা। ওদিকে উত্তমচাঁদ পথ চেয়ে আছেন। ফিরে গিয়ে তাকে আশ্বস্ত করা দরকার। পরদিন ভোরেই আবার পড়ি কি মরি করে বেরিয়ে পড়লেন ভগতরাম। হাতে বিস্তর কাজ। প্রথমেই যেতে হবে ইয়াকুব খাঁর কাছে। আশ্বাস যখন পাওয়া গেছে, তখন আপাতত রুশ সীমান্ত অতিক্রম করার প্রশ্নই ওঠে না। টাকা গেছে যাক, তবু খবরটা ইয়াকুব খাঁকে জানিয়ে দেওয়া দরকার। ওখান থেকে যেতে হবে শহর থেকে বেশ খানিকটা দূরে দারুল আমন বলে একটা জায়গায়। ইতালিয়ান এম্বাসির সেকেন্ড সেক্রেটারির সঙ্গে বোসবাবু ওখানেই এসে অপেক্ষা করবেন বলে ঠিক হয়ে আছে। তাকে নিয়ে আসতে হবে। দারুল আমন থেকে পায়ে হেঁটে দুজনে যখন ফিরে এলেন, তখন বরফে বরফে গোটা শহরটাই বুঝি আচ্ছন্ন হয়ে গেছে। তদুপরি কৃষ্ণপক্ষের অন্ধকার। দুহাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যায় না। তবু আশা ও আনন্দে দুজনেরই মন সেদিন ভরপুর। এতদিন পরে এ ব্যাপারে একটু আশার আলো দেখা দিয়েছে। দেখা যাক এবার কি হয়। আবার শুরু হলো সেই প্রতীক্ষা, সেই ক্লান্তিকর প্রহর গোনার দিন। আর কত দিন? কবে খবর পাওয়া যাবে ইতালিয়ান এম্বাসি থেকে? কবে? খবর পাওয়া গেল ১২ই মার্চ দুপুর বেলায়। হঠাৎ সেদিন ইতালিয়ান রাষ্ট্রদূতের স্ত্রী মিসেস কোরানি উত্তমচাঁদের দোকানে এসে হাজির। খবর শুভ। রুশ সরকারের অনুমতি মিলেছে। সিনর বোসকে ২-৪ দিনের মধ্যেই পাসপোর্ট, ছবি ও পোশাক পরিচ্ছদ তৈরি করে নিতে হবে। কঠিন সমস্যা। পোশাক পরিচ্ছদ বলতে সামান্য যা ২-১টা আছে, সবই তো চাচা জিয়াউদ্দিনের গায়ের। এই অল্প সময়ের মধ্যে পোশাক পরিচ্ছদ তৈরি করে নেওয়া সম্ভব হবে কি?
নিশ্চয়ই সম্ভব। দায়িত্ব নিলেন উত্তমচাঁদের বন্ধু সেই গেঞ্জি ও মোজা ব্যবসায়ী হাজী সাহেব ও তার জার্মান স্ত্রী। হোক না সময় অল্প, তবু যে করে হোক বোসবাবুর জন্য এই অসম্ভবকে সম্ভব করে তুলতে হবে। এবার ফটো তোলার পালা। কিন্তু এ চেহারা তো চলবে না। এ যে চাচা জিয়াউদ্দিন, সুভাষ বোস কোথায়? সুতরাং দীর্ঘদিন বাদে বাধ্য হয়েই আবার সুভাষকে আত্মপ্রকাশ করতে হলো জিয়াউদ্দিনের খোলস ত্যাগ করে। দেখে দেখে আশা যেন আর মেটে না ভগতরামের। হ্যাঁ, এই তো আসল সুভাষ বোস, বাঙ্গাল কা শের সুভাষ বোস। এই না হলে কি বোসবাবুকে মানায়? শুরু হলো সাজ সাজ রব। সবাই ব্যস্ত, সবাই চঞ্চল। আর দেরি নেই, সময় হয়ে এসেছে। এই কর্মব্যস্ততার মধ্যেও কিন্তু সুভাষ চুপচাপ বসে নেই। এরই মধ্যেই তিনি ইংরেজিতে দুটি মূল্যবান প্রবন্ধ ও একটি চিঠি লিখে ফেললেন ফরওয়ার্ড ব্লকের অ্যাক্টিং প্রেসিডেন্ট পাঞ্জাবের সর্দার সার্দুল সিং কবি শেরের উদ্দেশ্যে। প্রবন্ধ দুটি হল গান্ধীজম ইন দ্য লাইট অফ হেজেলিয়ান ডায়ালেকটিক ও আ মেসেজ টু মাই কান্ট্রিমেন। প্রথমটা পেন্সিলের, পরেরটা কালিতে লেখা। আর বাংলায় একটা চিঠি লিখলেন মেজদা শরৎবাবুর উদ্দেশ্যে। চিন্তার কোনো কারণ নেই, আমি ঠিক আছি। 15ই মার্চ। সুভাষ ও ভগতরাম সেদিন দুপুরে হাজী সাহেবের বাড়ি নিমন্ত্রিত। হাজী সাহেব ও তার জার্মান স্ত্রীর একান্ত অনুরোধ, বোসবাবুকে তাদের গরিবখানায় একবার পদধূলি দিতে হবে। তাছাড়া কয়েকজন পলাতক বিপ্লবী সেখানে সাগ্রহে অপেক্ষা করছেন বোসবাবুর সঙ্গে পরিচিত হবেন বলে। খাওয়া দাওয়ার পর শুরু হলো আলোচনা সভা। শুনতে শুনতে সবাই চঞ্চল, সবাই উদ্দীপ্ত। আমরা আছি, বোসবাবুর এই মহৎ প্রচেষ্টার পেছনে সবাই আমরা আছি। কেউ পিছিয়ে থাকবো না আসন্ন সেই মহাসংগ্রামের দিনে। হঠাৎ সেখানে ঝড়ের বেগে প্রবেশ করলেন উত্তমচাঁদ। আ গিয়া, আ গিয়া, ফাইনাল খবর আ গিয়া। কাল বোসবাবুর সুটকেসটা দোকানে নিয়ে রেখে দিতে হবে। বেলার ঠিক 2টোর সময় এমবাসি থেকে লোক এসে ওটা তুলে নিয়ে যাবে তাদের জিম্মায়। পরশুদিন বিকালে বোসবাবুকে যেতে হবে ইতালিয়ান বন্ধু ক্রেসিনির বাড়িতে। ওখান থেকে তাকে ভোর রাত্রে পাড়ি দিতে হবে যুদ্ধরত ইউরোপের উদ্দেশ্যে। উত্তেজনায় কেঁপে উঠলেন উপস্থিত প্রতিটি প্রাণী। সবার মনে একই কথার গুঞ্জন, বোসবাবুর এই দুঃসাহসিক প্রচেষ্টা সার্থক হোক, বোসবাবু জিন্দাবাদ। 17ই মার্চ। লগ্ন আসন্ন। এবার সুভাষকে বিদায় নিতে হবে উত্তমচাঁদের বাড়ি থেকে। এক অকথিত ব্যথায় বাড়ির প্রতিটি প্রাণী সেদিন গম্ভীর, করুণ ও স্বল্পবাক। বোসবাবু চলে যাচ্ছেন, মন সায় দেয় না, তবু তাকে যেতে দিতে হবে। মায়ের সিংহাঞ্চল পর্যন্ত যাকে বেঁধে রাখতে পারেনি তাকে ধরে রাখবার মতো সাধ্য তাদের কোথায়? আবার কবে ফিরে আসবে বলো? চোখ দুটো ছলছল করে ওঠে উত্তমচাঁদের সেই ছোট্ট মেয়েটির। কাজ শেষ হলেই ফিরে আসবো মামনি। আদর করে তাকে কাছে টেনে নিলেন সুভাষ উত্তমচাঁদের বাড়ি থেকে হাজী সাহেবের বাড়ি। কাবুল প্রবাসী এই ভারতীয়দের ঋণ যে কোনোদিনই পরিশোধ করা সম্ভব নয়। আজ সবার কাছ থেকে তার সকৃতজ্ঞ বিদায় নেওয়া প্রয়োজন। সন্ধ্যায় ইতালিয়ান বন্ধু ক্রেসিনির বাড়ি, সঙ্গে সেই ভগতরাম। নিমন্ত্রিত অতিথি হিসেবে উত্তমচাঁদ এসে হাজির হলেন কিছুক্ষণের মধ্যেই, তবে বেশিক্ষণ রইলেন না। আহারাদি সেরেই আবার তিনি ফিরে গেলেন নিজের আস্তানায়। রইলেন শুধু ভগতরাম। ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে একটু পরেই আলোচনা সভা বসবে, সেখানে তার উপস্থিতি থাকা প্রয়োজন। শুরু হলো আলোচনা সভা। এ কথা সে কথার পরে এক এক করে অনেক কিছুই জানতে চাইলেন ইতালিয়ান বন্ধু ক্রেসিনি। সিনিয়র বোস চলে যাবার পরে ইতালিয়ান এম্বাসির মাধ্যমে কে ভারতের পক্ষ হয়ে তার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবেন।
কে এখানে থাকবেন তার প্রতিনিধি স্বরূপে? কার সঙ্গে ইতালিয়ান এম্বাসি এ সম্বন্ধে কথাবার্তা বলবেন? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর একটাই, ভগতরাম, ভগতরাম, ভগতরাম। তাছাড়া আসন্ন সংগ্রামের জন্য দুর্ধর্ষ উপজাতীয় সর্দারদের সঙ্গেও এখন থেকে যোগাযোগ রক্ষা করে চলবেন এই দুরন্ত দুঃসাহসী সৈনিক ভগতরাম। ভগতরাম একাই ১০০। ক্রেশিনির গেস্ট হাউসেই সেই রাত্রিতে শোবার ব্যবস্থা হলো দুজনের। দেখতে দেখতে সুভাষ একসময় ঘুমিয়ে পড়লেন নিঝুম ঘুমের অতলান্তে। ঘুম নেই ভগতরামের চোখে। রাত্রির বুক চিরে কোথা থেকে ভেসে আসছে একটা করুণ সুর। পাহাড়ের পর পাহাড়ে ধাক্কা খেয়ে সেই সুর মিলিয়ে যাচ্ছে দূর দিগন্তের বুকে। মনে পড়ে কত কথা। পেশোয়ার থেকে যাত্রা শুরু হয়েছিল ২৬শে জানুয়ারি ভোর রাত্রিতে। তারপর একসঙ্গে কত দিন, কত মুহূর্ত, কত দুঃখ, কত আনন্দ, বেদনা, কত সীমাহীন রাত্রি তাদের কেটে গেছে একে অন্যকে আশ্রয় করে। আজ সবকিছুর ইতি, সবকিছুর পরিসমাপ্তি। আবার কোনোদিন তারা এমনি করে একই ধারায় এসে মিলতে পারবেন কিনা কে জানে। একমাত্র অনাগত ভবিষ্যতই তার জবাব দিতে সক্ষম। তখনও ভালো করে সূর্য ওঠেনি। আলো আঁধারিতে পথঘাট, গাছপালা, পাহাড়, নদী সবকিছুই রহস্যময়। ঠিক তখনই ইতালিয়ান এম্বাসি থেকে একটা গাড়ি এসে থামলো ক্রেশিনির বাড়ির সামনে। মোট ৪ জন যাত্রী গাড়িতে। ডক্টর ওয়েলগার, একজন জার্মান, একজন ইতালিয়ান ডাক হরকরা ও ইউরোপিয়ান ড্রাইভার নিজে। বাকি আর মাত্র একজন। সুভাষ নয়, জিয়াউদ্দিনও নয়, সিনর অরল্যান্ডো ম্যাজোট্টা। সুভাষের নতুন ইতালিয়ান নাম। পাসপোর্টেও তাই রয়েছে। সবাইকে অভিবাদন জানিয়ে সিনর অরল্যান্ডো ম্যাজোট্টা বেশি সুভাষ এবার গাড়ির দিকে এগিয়ে গেলেন বড় বড় পা ফেলে। বিদায় বন্ধুগণ, বিদায়। আবার দেখা হবে, দেখা হবে স্বাধীন ভারতে। শেষ পর্যন্ত ভগতরাম এক দৃষ্টে তাকিয়ে রইলেন দূরে অপসৃয়মান গাড়িটার দিকে। বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা, মুখে তারই প্রতিচ্ছায়া। বোসবাবু চলে যাচ্ছেন। শূন্যতার ব্যথা নিয়ে পড়ে রইলেন তিনি একা। কেউ নেই তাকে সান্ত্বনা দেবার, কেউ নেই। বুঝি এক লহমার ব্যাপার। তারপরই আবার নিজেকে শক্ত করে তুললেন ভগতরাম। না, কোনো দুঃখ নয়। কিসের দুঃখ? এই তো চাই, এই তো হওয়া উচিত। তুমি তো সাধারণ লোক নও। স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত তুচ্ছ হৃদয় বৃত্তির অবকাশ তোমার কোথায়? তাই হোক, তাই হোক। তোমার স্বপ্ন সার্থক হোক। ভারত স্বাধীন হোক। হে স্বাধীনতার অগ্রদূত, তোমাকে শত কোটি নমস্কার। আজ এখানেই শেষ করলাম আমি সুভাষ বলছি গ্রন্থের ৫ নম্বর পর্ব। কেমন লাগছে অবশ্যই জানাও। আর শুনতে থাকো আমি সুভাষ বলছি গ্রন্থের পাঠ। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। আবার হাজির হব পরের পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। আজ তবে আসি।